প্রায় ১৭ বছরের নির্বাসন লন্ডনের কিংস্টনে, মানে একরকম আড়ালেই জীবনযাপন করছিলেন তিনি। আর আজ ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ সেই তারেক রহমানই ফিরছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে। এই প্রত্যাবর্তনকে নাটকীয় বললে আমার মনে হয় কিছুই বলা হলো না। একদম। এটাকে শুধু একজন ব্যক্তির ফিরে আসা বললে ভুল হবে। এটা আসলে বাংলাদেশের রাজনীতির একটা বিরাট মোড়। ঠিক। শেখ হাসিনার প্রায় ১৫ বছরের শাসনের পতনের পর এটাই তো প্রথম জাতীয় নির্বাচন। আর এর ফলাফল, এটা তো শুধু বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্য একটা বড় ব্যাপার। হ্যাঁ, ভূ-রাজনৈতিক সমীকরণই বদলে যেতে পারে। তো আজ আমরা হিন্দুস্তান টাইমস, দ্য গার্ডিয়ান, টাইম ম্যাগাজিন আর রয়টার্সের বেশ কিছু প্রতিবেদনের ওপর ভিত্তি করে পুরো বিষয়টা নিয়ে একটু স্বনভ্যভাবে কথা বলবো। আমাদের মূল প্রশ্নটা বোধহয় একটাই। হ্যাঁ, যে এই পরিবর্তনটা কি সত্যিই এক নতুন বাংলাদেশের ইঙ্গিত দিচ্ছে, নাকি সেই কয়েক দশকের পুরনো বংশতান্ত্রিক রাজনীতিরই পুনরাবৃত্তি ঘটছে? চলুন তাহলে এই ফিরে আসার গল্পটা দিয়েই শুরু করা যাক। তারেক রহমানের দেশে ফেরাটা ছিল বেশ সিনেম্যাটিক, তাই না? হ্যাঁ, বেশ নাটকীয়। ২৫শে ডিসেম্বর ২০২৫, ঠিক বড়দিনের দিন ঢাকায় নামলেন তিনি, আর তার সাথে ছিল তার পোষা বিড়াল জেবু। ও হ্যাঁ, ওই বিড়ালটা নিয়ে তো সোশ্যাল মিডিয়ায় রীতিমতো একটা ঝড় বয়ে গিয়েছিল। ঠিক তাই। কিন্তু দেশে ফেরার এই আনন্দটা তার জন্য বেশিদিন স্থায়ী হয়নি। ঘটনাটা খুবই হৃদয় বিদারক। দেশে ফেরার ঠিক এক সপ্তাহের মাথায় তার মা, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা যান। রয়টার্সের একটা রিপোর্টে আমি দেখছিলাম, তিনি বলছিলেন, এতদিন পর দেশে ফিরে যে কোনো ছেলেই তার মাকে জড়িয়ে ধরতে চায়, আমার সেই সুযোগ হয়নি। একদিকে ক্ষমতা গ্রহণের প্রস্তুতি, অন্যদিকে মাতৃবিয়োগের শোক। এই মিশ্র অনুভূতি নিয়েই তাকে এগোতে হয়েছে। কিন্তু আমার প্রশ্নটা হলো, তার এই ফিরে আসাটা সম্ভব হলো কিভাবে? তার বিরুদ্ধে তো অনেকগুলো বড় বড় মামলা ছিল। এখানেই তো রাজনীতির খেলা। তার এই প্রত্যাবর্তনের রাস্তাটা তৈরি করে দিয়েছিল মূলত ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের ছাত্র গণ অভ্যুত্থান। যে আন্দোলনের ফলে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। একদম। এরপর যে অন্তর্বর্তীকালীন সরকার আসে, তাদের সময়ে কিন্তু বিচার বিভাগ বেশ সক্রিয় হয়ে ওঠে। আচ্ছা। আর আদালত তার বিরুদ্ধে থাকা সবচেয়ে বড় মামলাগুলো, যেমন ধরুন ২০০৪ সালের গ্রেনেড হামলা মামলা। আর এই অর্থ পাচারের অভিযোগটাও তো ছিল। হ্যাঁ, সেই অভিযোগগুলো থেকেও তাকে অব্যাহতি দেয়। আর এর ফলেই তার দেশে ফেরা এবং নির্বাচনে অংশ নেয়ার পথটা পুরোপুরি পরিষ্কার হয়ে যায়। তার মানে একটা রাজনৈতিক পরিবর্তনই তার ব্যক্তিগত এবং রাজনৈতিক প্রত্যাবর্তনের সুযোগ তৈরি করে দিল। ঠিক তাই। কিন্তু একটা সময় ছিল যখন তারেক রহমানের পরিচয়টাই ছিল খুব নেতিবাচক। হিন্দুস্তান টাইমসের একটা আর্টিকেলে দেখছিলাম, তারা তাকে ডাকত ডার্ক প্রিন্স বলে। হ্যাঁ, আর বাংলাদেশে তো আরেকটা নাম খুব চালু ছিল, খাম্বা তারেক। একদম। এই নামগুলোর পেছনে কিন্তু নির্দিষ্ট কারণ ছিল। খাম্বা তারেক নামটা এসেছিল তার মায়ের শাসনামলে, মানে ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে বিদ্যুৎ খাতে হওয়া ব্যাপক দুর্নীতির অভিযোগ থেকে। অভিযোগটা ছিল যে বিদ্যুৎ সংযোগ না দিয়েই শুধু বৈদ্যুতিক খুঁটি বা খাম্বা কেনার নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। হ্যাঁ, এর ফলে গ্রামের পর গ্রাম শুধু খুঁটিই দেখেছে, বিদ্যুৎ আর পায়নি। মানুষের সেই হতাশাটাই ওই নামের মধ্যে দিয়ে প্রকাশ পেত। আর শুধু দেশেই নয়, আন্তর্জাতিকভাবেও তার একটা নেতিবাচক ইমেজ তৈরি হয়েছিল, তাই না? অবশ্যই। উইকিলিক্সের ফাঁস করা মার্কিন দূতাবাসের তারবার্তায় তো তাকে ক্লেপ্টোক্র্যাটিক গভর্নমেন্ট বা চৌর্যবৃত্তিক শাসনের প্রতীক হিসেবেও বলা হয়েছিল। এই সব কিছুর পেছনে তো আসলে বাংলাদেশের সেই পুরনো বংশতান্ত্রিক আর রক্তক্ষয়ী রাজনীতির একটা লম্বা ইতিহাস আছে। ঠিক। তার বাবা জিয়াউর রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা, যিনি ১৯৮১ সালে এক সামরিক অভ্যুত্থানে নিহত হন। এরপর তার মা খালেদা জিয়া রাজনীতিতে আসেন। এবং তারপর শেখ হাসিনার সঙ্গে তার যে দশকের পর দশক ধরে ক্ষমতার লড়াই, যাকে আন্তর্জাতিক মিডিয়া বলতো ব্যাটলিং বেগমস বা বিবাদমান বেগমদের লড়াই। এই শব্দটা শুধু ক্ষমতার লড়াই বোঝায় না, এটা ছিল দুই নেত্রীর তীব্র ব্যক্তিগত রেষারেষি, যা দেশের রাজনীতিকে প্রায় অচল করে রেখেছিল। আর তারেক রহমান এই উত্তরাধিকার আর বিতর্কের মধ্যেই বড় হয়েছেন। হ্যাঁ, এই যে ডার্ক প্রিন্সের ইমেজ, ১৭ বছর লন্ডনে কাটানোর পর তিনি কি এই ইমেজটা বদলাতে পেরেছেন বলে মনে হয়? কারণ এখনকার তারেক রহমান তো অনেকটাই অন্যরকম। এটা একটা খুবই ইন্টারেস্টিং পয়েন্ট। ৬০ বছর বয়সী তারেক রহমান এখন অনেক বেশি সংযত, অনেক বেশি হিসেবি। দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি তো প্রতিশোধের রাজনীতির বদলে পরিচ্ছন্ন রাজনীতির কথা বলছেন। হ্যাঁ, নির্বাচনের আগে তার একটা বক্তব্য ছিল,
বিএনপি প্রতিশোধে বিশ্বাসী নয়, বরং ন্যায়বিচার ও মানবিকতার রাজনীতিতে বিশ্বাসী। আমি এটাও দেখেছি যে অতীতের ভুলের জন্য তিনি কিছুটা অস্পষ্টভাবে হলেও ক্ষমা চেয়েছেন। বলেছেন, যদি অনাকাঙ্ক্ষিত কোনো ভুল হয়ে থাকে তার জন্য আমরা দুঃখিত। কিছুটা আলাদা করার চেষ্টা করছেন। হ্যাঁ, বলছেন তারা আমি তাদের চেয়ে ভালো করার চেষ্টা করব। কিন্তু এই পরিবর্তনটা কি আসল নাকি পুরোটাই কৌশল? এটা সম্ভবত দুটোরই মিশ্রণ। দেখুন, এই পরিবর্তনকে একটা কৌশলগত পদক্ষেপ হিসেবে তো দেখতেই হবে। বিশেষ করে তরুণ ভোটারদের কথা মাথায় রেখে। একদম। ২০২৪ সালের আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণ প্রজন্ম, মানে জেনজি ভোটাররা, তারা তো দুর্নীতি আর এই বংশতন্ত্রের রাজনীতিতে ক্লান্ত। তাদের সমর্থন পেতে হলে এই সমঝোতার সুর, এই কনসিলিয়েটরি টোন জরুরি ছিল। অবশ্যই। তারা এমন কাউকে চায় না যে ক্ষমতায় এসে আবার পুরনো প্রতিশোধের খেলা শুরু করবে। কিন্তু এই যে সমঝোতার সুর, এটা কি তার দলের পুরনো নেতা বা কট্টর সমর্থকদের মধ্যে কোনো অস্বস্তি তৈরি করতে পারে না? পারে, অবশ্যই পারে। আর এটাই তার জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে। দলের ভেতরকার কট্টরপন্থী আর নতুন প্রজন্মের ভোটারদের আকাঙ্ক্ষা, এই দুটোর মধ্যে ভারসাম্য রাখাটা তো খুব কঠিন। খুবই কঠিন। তবে এবারের নির্বাচনের সাথে হওয়া একটা গণভোট তাকে কিছুটা হলেও সাহায্য করবে। ওই যে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্দিষ্ট করে দেওয়ার ব্যাপারটা। হ্যাঁ, রয়টার্সের খবর অনুযায়ী প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ২ বার বা ১০ বছরে সীমাবদ্ধ করার পক্ষে বিপুল রায় এসেছে। এটা প্রমাণ করে যে দেশের মানুষ একনায়কতন্ত্রের বিরুদ্ধে এবং প্রাতিষ্ঠানিক সংস্কার চায়। তার মানে তারেক রহমান এখন এই জনরায়কে ঢাল হিসেবে ব্যবহার করে দলের ভেতরকার চাপ সামলাতে পারেন। আমারও তাই মনে হয়। বেশ, তাহলে ধরে নিলাম তিনি ক্ষমতায় এলেন। টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি তার সরকারের ৩টি প্রধান অগ্রাধিকারের কথা বলেছেন: আইনের শাসন, আর্থিক শৃঙ্খলা এবং জাতীয় ঐক্য। তার একটা কথা আমার বেশ মনে ধরেছে। আমরা দেশকে ঐক্যবদ্ধ করতে না পারলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না। এর পাশাপাশি ফ্যামিলি কার্ড প্রোগ্রামের মাধ্যমে বেকার এবং নারীদের জন্য মাসিক নগদ অর্থ সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছেন। কিন্তু তার সামনে চ্যালেঞ্জগুলো তো পাহাড় সমান। একদমই তাই। চ্যালেঞ্জগুলো বিশাল এবং বহুমুখী। চলুন অর্থনৈতিক চ্যালেঞ্জটা দিয়েই শুরু করি। আচ্ছা। টাইম ম্যাগাজিনের রিপোর্ট বলছে, শেখ হাসিনার আমলে দেশের জিডিপি নিঃসন্দেহে বেড়েছে, কিন্তু এর সুফল সবাই পায়নি। তরুণদের মধ্যে বেকারত্বের হার প্রায় ১৩.৫%, যা খুবই উদ্বেগজনক। মুদ্রাস্ফীতি তো আকাশছোঁয়া। সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ নাগালের বাইরে চলে যাচ্ছে। আর সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হল বৈদেশিক মুদ্রার রিজার্ভে ঘাটতি। একটা নতুন সরকারের জন্য খালি কোষাগার নিয়ে যাত্রা শুরু করার চেয়ে বড় দুঃস্বপ্ন আর কিছু হতে পারে না। এটা তো গেল অর্থনীতির কথা। রাজনৈতিক অঙ্গনেও তো বড় চ্যালেঞ্জ আছে। জামায়াতে ইসলামীর মতো দলগুলো নির্বাচনে কেমন ফল করে সেটার উপরও তো অনেক কিছু নির্ভর করছে। ঠিক, দ্য গার্ডিয়ানের একটা বিশ্লেষণে এই আশঙ্কাটাই প্রকাশ করা হয়েছে যে এবারের নির্বাচনে বিএনপি একাই জিতলেও জামায়াতে ইসলামী দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল হিসেবে আবির্ভূত হতে পারে। যদি তাই হয়, তাহলে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বাংলাদেশের পরিচিতি আর ভবিষ্যতের পথ চলা নিয়ে নতুন করে প্রশ্ন উঠবে। একদিকে উদারনৈতিক তরুণদের আকাঙ্ক্ষা পূরণ, অন্যদিকে ধর্মীয় রক্ষণশীল দলগুলোর সঙ্গে রাজনৈতিক সমীকরণ মেলানো, এটা একটা দড়ির ওপর দিয়ে হাঁটার মতো অবস্থা হবে। আর বৈদেশিক নীতির ক্ষেত্রে সেখানে তো একটা বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আর এটা সম্ভবত তার সরকারের সবচেয়ে বড় এবং তাৎক্ষণিক চ্যালেঞ্জ। ভারত, যারা গত ১৫ বছর ধরে হাসিনার ঘনিষ্ঠ মিত্র ছিল, তাদের সঙ্গে সম্পর্কটা এখন কোন দিকে যাবে? তারেক রহমান বেশ স্পষ্টভাবেই বলেছেন, কোনো প্রতিবেশীকে বিশেষ সুবিধে দেওয়া হবে না। এটা তো ভারতের জন্য একটা পরিষ্কার বার্তা। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে তিনি বোয়িং বিমান কেনার মতো প্রস্তাবও দিয়েছেন। এর মানে হলো বাংলাদেশ হয়তো ভারতের ওপর থেকে কৌশলগত নির্ভরতা কমিয়ে চীন বা পশ্চিমা বিশ্বের দিকে বেশি ঝুঁকতে পারে। টাইম ম্যাগাজিনের বিশ্লেষণও তাই বলছে। তার মানে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে একটা বড় ধরনের উল্টোপালট ঘটতে পারে। অবশ্যই। তারেকের নেতৃত্ব বাংলাদেশের আঞ্চলিক অবস্থানকে নতুন করে সংজ্ঞায়িত করবে। তাহলে এবার নির্বাচনের ফলাফলের দিকে তাকানো যাক। বিএনপি এককভাবে বিশাল জয় পেয়েছে। হ্যাঁ, রয়টার্সের তথ্য অনুযায়ী বিএনপি প্রায় ২০০র বেশি আসন পেয়েছে, যা দলটির ইতিহাসে অন্যতম বড় বিজয়। তারেক রহমান নিজেও ঢাকা ১৭ এবং তার পারিবারিক আসন বগুড়া ৬ থেকে বড় ব্যবধানে জয় হয়েছেন। কিন্তু আমার একটা বিষয় খুব ইন্টারেস্টিং লাগছে।
কোনটা? যে ছাত্ররা এত বড় একটা গণ অভ্যুত্থান করল, একটা সরকার ফেলে দিল, তাদের নিজেদের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, ও হ্যাঁ, তারা নির্বাচনে তেমন কোনো ছাপি ফেলতে পারল না। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী তারা মাত্র 6টি আসন পেয়েছে। হ্যাঁ, ব্যাপারটা অদ্ভুত। রাস্তায় তাদের এত দাপট, অথচ ভোটের বাক্সে তার কোনো প্রতিফলন নেই। ব্যাপারটা কি দাঁড়ালো তাহলে? এটা বাংলাদেশের রাজনীতির একটা অদ্ভুত প্যারাডক্স। আর এনসিপির এই ফল সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। মানে হলো জনগণ রাস্তায় নেমে সিস্টেম বদলাতে চায়, তারা দুর্নীতিগ্রস্ত সরকারের পতন চায়, কিন্তু ব্যালট বাক্সে গিয়ে সেই পরিচিত রাজনীতিক দল বা মুখগুলোকেই খোঁজে। ব্যাপারটা অনেকটা এরকম, একটা গান হয়তো ইউটিউবে ভাইরাল হলো, সবাই সেটা নিয়ে কথা বলছে, কিন্তু দিন শেষে কেউ অ্যালবামটা কিনল না। হ্যাঁ, এনসিপির অবস্থাও কিছুটা তেমন। তারা জনমত তৈরি করেছে, কিন্তু ভোট আদায় করার মতো সাংগঠনিক শক্তি বা বিশ্বাসযোগ্যতা এখনও অর্জন করতে পারেনি। তার মানে এটা হাসিনার শাসনের বিরুদ্ধে একটা রায়, কিন্তু নতুন কোনো শক্তির পক্ষে রায় নয়, বরং পুরনো এক শক্তিকে ফিরিয়ে আনার রায়। অনেকটা তাই। মানুষ পরিবর্তন চেয়েছে, কিন্তু সেই পরিবর্তনটা চেনা কাঠামোর মধ্যেই চেয়েছে। অপরিচিত, অনভিজ্ঞ কারো হাতে তারা দেশের ভার ছেড়ে দিতে ভরসা পায়নি। এর মধ্যে কিন্তু একটা আশার আলো আছে। কোনটা? ওই গণভোটের ব্যাপারটা। হ্যাঁ, প্রাতিষ্ঠানিক সংস্কারের পক্ষে রায় দেওয়াটা প্রমাণ করে যে জনগণ গভীরে পরিবর্তন চায়। তারা চায় ক্ষমতার ভারসাম্য। ব্যক্তির হাতে সৎ ক্ষমতা কুক্ষিগত থাকুক, এটা তারা আর চায় না। ঠিক। এখন দেখার বিষয়, তারেক রহমান এই আকাঙ্ক্ষাটা পূরণ করতে পারেন কিনা, নাকি তিনিও পুরনো পথেই হাঁটবেন। সেটাই এখন মিলিয়ন ডলার প্রশ্ন। তাহলে একজন বিতর্কিত নির্বাসিত নেতা থেকে দেশের প্রধানমন্ত্রী হওয়ার এই পুরো যাত্রা থেকে আমরা কি বুঝলাম? তারেক রহমানের এই প্রত্যাবর্তন নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটা নতুন অধ্যায়ের সূচনা। হ্যাঁ, তিনি পরিচ্ছন্ন রাজনীতির প্রতিশ্রুতি দিয়েছেন, অর্থনৈতিক সংস্কারের কথা বলেছেন এবং ভূ রাজনৈতিক ভারসাম্যে একটা বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। কিন্তু তার বিতর্কিত অতীত, দলের ভেতরকার চাপ এবং দেশের বিভক্ত রাজনৈতিক বাস্তবতা, এই সব কিছুই তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে। তাকে প্রতি মুহূর্তে প্রমাণ করতে হবে যে তিনি বদলে গেছেন। আজকের আলোচনা শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। 2024 সালের ছাত্র আন্দোলন ছিল বংশতন্ত্রের বাইরে একটি নতুন রাজনৈতিক ধারার আকাঙ্ক্ষা। তারেক রহমানের এই বিজয়ের মাধ্যমে বাংলাদেশ কি কেবল এক ডাইনাস্টি বা রাজবংশকে সরিয়ে অন্যটিকে ক্ষমতায় আনল, নাকি অতীতের এত বিশাল বোঝা ঘাড়ে নিয়েও একজন নেতা সত্যিই দেশকে প্রাতিষ্ঠানিক সংস্কারের পথে এগিয়ে নিয়ে যেতে পারেন? উত্তরটা বোধহয় সময় বলে দেবে। আমাদের আলোচনা ভালো লাগলে আমাদের চ্যানেলটি ফলো করুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।